যারা গত 15 বছর ধরে যেই স্পেসিফিক ব্যক্তিরা রাজনীতি মানে জনগণের সেবা না স্বয়ং সেবা হিসাবে দেখে এসেছিলেন, তারা আজকে বিদায় নিচ্ছেন। কথা শুনেছিলাম যে কিভাবে ওই অমিত শাহর ক্ষমা করবেন, মোদিবাবুর ভাইপো, ওনার সম্পত্তি 16,000 গুণ মানে বেড়েছিল, কিন্তু সেটা তার পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে কতটা বাস্তব নয়। আজ তাক বাংলা আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার ইনচার্জ উপাসনা চৌধুরী। সরাসরি আমাদের আজ তাক বাংলা একান্ত সাক্ষাৎকার দেবে। প্রথমে আপনাকে অভিনন্দন জানাবো। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে পার্টির যা অবস্থা, আমরা দিল্লিতেও আজকের যে আপডেট, আপনি নিশ্চয়ই জানেন যে তৃণমূল কংগ্রেসের যারা এমপিরা তারা মানে 20 থেকে 22 জন সংখ্যাটা বলছে, তারা এই মুহূর্তে আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যখন আমরা ইন্টারভিউ করছি তখন বৈঠক করবে। শুধু বৈঠক নয়, আমরা দেখতে পাচ্ছি একটা বিক্ষুব্ধ ব্লক তৈরি করে, এবং এমনকি আজকের আপডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ, তিনিও যোগ দিলেন। কি বলবেন? দেখুন, আমার কথাটা হচ্ছে পার্টির যা অবস্থা দিয়ে আপনি শুরু করলেন, আমি আগে একটু স্পষ্ট করে দিই যে 41% ভোট অবস্থা কিন্তু খারাপ নয়। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বরাবরই একটা কথা বলে থেকেছি যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। সেখানে দাঁড়িয়ে যখন আমাদের সকলের মাথার উপর নেত্রীর হাত রয়েছে, আমাদের মতো যে কর্মীরা রয়েছে এতদিন ধরে যারা এই পতাকাটাকে এগিয়ে নিয়ে এসেছিলেন, তারাও আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। আর যেই কথাটা আপনি বললেন 20 জন 23 জন, বিশ্বাস করুন আমরাও শুনছি, কিন্তু জলটা কিন্তু বড্ড ঘোলা। তো সেখানে দাঁড়িয়ে সেই ঘোলা জলে কটা মাছ উপস্থিত আছে সেই জিনিসটা আমরা কিন্তু সাধারণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে যতক্ষণ সাধারণ চোখ দিয়ে দেখা যাচ্ছে না যে কটা মাছ রয়েছে, ততক্ষণ এই 20, 22, 23, 25 বা এই যে সংখ্যাগুলো আমরা উল্লেখ করছি সেইগুলো না করাটাই শ্রেয়। কারণ যেই নামের লিস্টগুলো আমরা দেখছিলাম, সেই নামের সিগনেচারগুলো, সেগুলো দেখে কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই স্যাটিসফাইড নই। অর্থাৎ যে 1 থেকে 19 পর্যন্ত একটা সিরিয়াল ওয়াইজ করে নাম লেখা হয়েছে, তার পাশাপাশি দেখছিলাম যে ওখানে 13 নম্বর উধাও। তা আনলাকি 13 বলে কি কেউ সেখানে সাইন করেনি? অনেক প্রশ্ন উঠে আসে। তার পাশাপাশি আরো কিছু সাংসদদের নাম আমরা দেখছিলাম যে আলাদা ভাবে সেইগুলো পেশ করা হয়েছে, আলাদা সিগনেচার কোথায়। তা সেইগুলো কোন রেফারেন্সে সিগনেচার করা হয়েছিল, তার পরবর্তীতে হঠাৎ করে সেই একটা সিগনেচার তুলে ধরা হয়েছে কিনা, এরকম অনেক প্রশ্ন রয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা যে তৃণমূল কংগ্রেসটা করছে, এবং প্রত্যেকটা নেতা মন্ত্রী, আমি আবারও যে নেতা মন্ত্রীর কথা আপনি উল্লেখ করলেন সেখান থেকে স্পষ্ট করে দেওয়া দরকার, তৃণমূলের লোগোটা না থাকলে তো তারা আজকে সেই জায়গায় বিরাজমান হতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলে দিয়েছিলেন যে 294টা সিটের মধ্যে একজনই প্রার্থী, সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছি। তো সেখানে কে থাকলো না থাকলো, সেটা 23 হোক বা 3, সেই জিনিসটা নিয়ে আমরা বদার নই। আমাদের সাথে নেত্রী আছেন, আমরা লড়াইটা এইভাবেই লড়ে যাব। আপনার আগে উত্তরসূরি ছিলেন দেবাংশু ভট্টাচার্য, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম 4 তারিখের পর সেইভাবে দেবাংশু ভট্টাচার্যকে দেখা গেল না। সেক্ষেত্রে আমরা মানে এরপর যে আপনি দায়িত্ব নিলেন, কিন্তু এই মুহূর্তে পার্টির যা সিচুয়েশন বিধানসভা এবং লোকসভা, অবশ্যই আপনি বলবেন যে যেভাবে মানে এই মুহূর্তে যে সংগঠনের যা অবস্থা, গোটা রাজ্যের সংগঠনকে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেঙে দিয়েছেন। আপনার কাছে চ্যালেঞ্জটা কতটা, মানে বলা যেতে পারে আমরা এটা বলতেই পারে শূন্য থেকে ফের শুরু, মানে সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং? দেখুন, আমরা চ্যালেঞ্জ বরাবরই নিতে ভালোবেসেছি। তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করি তো ওই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা আপনি আমি সকলেই জানি। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন এই লড়াইটা করছি, একটা জিনিস জানি, যখন সামনে তাকাচ্ছি সামনে নেত্রী দাঁড়িয়ে আছেন, এবং যখন ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছি এত সংখ্যক সহকর্মী, এত সংখ্যক সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা আমাদের পাশে রয়েছে, বিশ্বাস করুন কোনো ভয় লাগছে না। কারণ আমরা যেই লড়াইটা করছি সেই লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতে লড়াই। আমরা তৃণমূল কংগ্রেসের লয়ালিস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ালিস্ট। কিন্তু উপাসনা, সবাই তো এই মুহূর্তে বলা যেতে পারে আমরা যেটা দেখছি যে তারা কেউ পদ নিতে চাইছে না, এমনকি সবাইকে দেখতে পাচ্ছি ক্ষমতার সঙ্গে থাকা। এই যে 15 বছরের একটা সরকার ছিল, পরিবর্তনের পালাবদলের পর রাতারাতি যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা, বা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, যে ছবি আমরা দেখলাম, কিন্তু এই মুহূর্তে সবাই তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে চাইছে এবং সবাই ক্ষমতার সঙ্গে থাকতে চাইছে। সেক্ষেত্রে তুমি যেভাবে দায়িত্ব পেলে বা দায়িত্ব নিলে,
সেক্ষেত্রে তোমাকে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, তুমি মানে এই রকম একটা সিচুয়েশনে এই যে চ্যালেঞ্জটা সেটা কতটা তোমার কাছে মনে হচ্ছে কঠিন? দেখুন, আমার কথাটা হচ্ছে, আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবাই। তাই যারা গত 15 বছর ধরে যেই স্পেসিফিক ব্যক্তিরা রাজনীতি মানে জনগণের সেবা না স্বয়ং সেবা হিসাবে দেখে এসেছিলেন, তারা আজকে বিদায় নিচ্ছেন, তারা আবার ক্ষমতার দিকে যাচ্ছেন। তারা ওই শাসকে থাকার ওই লোকটা হয়তো এখনো নিজেদের কাছ থেকে ছেড়ে উঠতে পারেননি, সেই পোশাকটা আবারও তারা পরতে চাইছেন, তাই জন্যই এত মারপিট, তাই জন্যই এত লড়াই। কিন্তু কি জানেন তো, আমরা যারা কর্মীরা, আমি আবারও নিজেকে কর্মী বলতেই ভালোবাসি। আমার নেত্রী বরাবরই, আপনি শুনেছেন যে নেত্রী কিন্তু নিজেকে বরাবরই কর্মী হিসাবেই পেশ করে এসেছিলেন। এখন বুঝতে পারি সেই কথাটার বাস্তব মর্ম। তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা কর্মীরা রয়েছি, আমরা কর্মীরা কিন্তু আমাদের কাছে এই আলাদা করে কোনো কঠিন লড়াই নয়। হ্যাঁ, সরকারে ছিলাম, আজকে হয়তো বিরোধীতে আছি, কিন্তু আমাদের চোখের সামনে তো নেত্রী আছেন, মাথার উপরে তো নেত্রীর হাত আছে। আমাদের তো সেই দিনও যেই লড়াই আমরা করেছি আমাদের দলের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আজকের দিনে দাঁড়িয়েও সেই লড়াই করব। যদি আজকের দিনে যারা শাসকের পদে বসে আছে তারা যদি কারোর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, এই যে ইভিএম পুড়ে যাচ্ছে, সেই নিয়ে কোনো বড় মিডিয়া চ্যানেল কভার করছে না, এরকম বহু দৃশ্য দেখতে পাচ্ছি যে একটার পর একটা বাংলার বুকে দাঁড়িয়ে রেপের ঘটনা ঘটলো, কটা মিডিয়া চ্যানেল কভার করেছে, কজনকে করতে দেওয়া হয়েছে, এটাও একটা বড় প্রশ্ন। তো সেখানে দাঁড়িয়ে এই যে বাস্তব ঘটনাগুলো যেগুলো তুলে আনা প্রয়োজন, যেগুলো প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরে উঠে আসছে, সেইগুলো আরেকটু তীব্রতর করা আমাদের কাজ। সেই কাজটা আমরা দায়িত্ব সহকারেই করব। আর একটা বিষয় যেটা দেখলাম, কেউ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে বা দলনেত্রীকে ভালোবেসে বা তৃণমূলের প্রতীককে ভালোবেসে তারা, আমরা 4 তারিখের পর যেটা ছবিটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখা যাচ্ছে দলের সঙ্গে কেউ নেই, কিন্তু আগের ছবিটা সম্পূর্ণ অন্য। তাহলে আপনাদের যে কর্মীরা ছিল তারা কি ডেডিকেটেড নয়? এই যেরকম বিজেপি বা সিপিএম এর ক্ষেত্রে আমরা দেখছি একটা রেজিমেন্টেড পার্টি, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা দেখলাম যে একেবারে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে গেল, এবং কেউ তো দেখছি দলকে ভালোবাসে না। আপনি আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, সেটা হচ্ছে একাধিক কাউন্সিলর যারা গ্রেপ্তার হয়েছে এই সম্প্রতি 2 সপ্তাহে, একটা কাউন্সিলর 150 কোটি 200 কোটি টাকার মালিক। তারা তো মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখেই 150 কোটি 200 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু এখন তারা রাতারাতি ক্ষমতা বদল কেন? তাহলে কি এটা বলতে পারি তৃণমূল কংগ্রেস 15 বছরে মানে ডেডিকেটেড কর্মী তারা তৈরি করতে পারেনি, তারা একটা স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেসে এসছে, যখন তারা ক্ষমতা থেকে চলে গেছে এখন তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কাউকেই তারা পাত্তা দিচ্ছে না? দেখুন, আমার কথাটা হচ্ছে, যে কথাটা আপনি বললেন যে কোনো কাউন্সিলরের 100-150 কোটির সম্পত্তি, এই জিনিসটা আমার জানা নেই, কারণ এরকম কোনো খবর আমি দেখিনি। দেবরাজ যিনি কাউন্সিলর, দেবরাজ দত্ত, ইতিমধ্যেই তরুণজ্যোতি তিওয়ারি তিনি কিন্তু তার পুরো সম্পত্তির ডিটেলস প্রকাশ্যে নিয়ে এসছে, সেখানে প্রায় 120 কোটি টাকার মালিক দেখা যাচ্ছে। দেখুন, আমার কথাটা হচ্ছে, অনেক তো অভিযোগ উঠে আসে, কিন্তু কটা অভিযোগ বাস্তব সেই জিনিসটা দেখার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে লাগে। আমরা কোনো ভার্ডিক্ট দিয়ে দিতে পারি না, কারণ এই কথা শুনেছিলাম যে কিভাবে ওই অমিত শাহ, ক্ষমা করবেন, মোদিবাবুর ভাইপো, ওনার সম্পত্তি 16,000 গুণ মানে বেড়েছিল, কিন্তু সেটা তার পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে কতটা বাস্তব নয়। আমরা বলছি, সেই কথাটা শুনছি, ওনারা যেই কথাটা অভিযোগ করছে সেইগুলো আমরা শুনছি, কিন্তু সেই অভিযোগের কতটা বাস্তব দুনিয়ায় কতটা মানে রয়েছে, কতটা ফ্যাক্টস রয়েছে, সেগুলো চেক করার ব্যাপার রয়েছে, আর সেইগুলো চেক করার দায়িত্ব আপনার আমার কারোরই নয়। সেইগুলো আজকের দিনে দাঁড়িয়ে তরুণজ্যোতি তিওয়ারির কথা আপনি উল্লেখ করলেন, উনি দরকার পড়লে সেই ব্যাপারে লিগ্যাল মেজার্স নেবেন, তার পরবর্তীতে কেস হবে, তার পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে কার বাস্তবে রয়েছে, কার উপর ফেক অ্যালিগেশন দিয়ে তাদেরকে ডিফেম করার চেষ্টা হচ্ছে। আমরা সেটার জন্য অপেক্ষা করি না। উই ডোন্ট ওয়ান্ট টু বি সো কুইক টু জাজ এনিবডি। আমি মনে করি যে আমাদের সেই সময়টা সেই বিষয়টার উপর দেওয়া উচিত, তার পরবর্তীতেই বাস্তব তথ্য উঠে আসবে, না হলে ম্যানিপুলেটেড তথ্যই কিন্তু উঠে আসবে, সেই জিনিসটা হতে দেওয়া যাবে না। সেটা আমরা আরেকটা ছবি দেখছি যে যেভাবে আপনাদের একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যেদিনকে সোনারপুরে গিয়েছিলেন, যেভাবে ডিম থেরাপি আমরা যেটা বলছি, যেভাবে তারা একটা হচ্ছে একটা দুর্নীতির পাহাড় প্রমাণ, লোকাল কাউন্সিলর, স্থানীয় চেয়ারম্যান তারা সবাই ছেড়ে দিচ্ছে পদ, ইস্তফা দিচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচিতে যেভাবে ডিম থেরাপি, একটা জনরোষ দেখতে পাচ্ছি। এই রকম একটা সিচুয়েশনে আপনি দায়িত্ব নিলেন, আপনি নিশ্চয়ই জেলায় জেলায় যাবেন, এই ডিম থেরাপির মুখোমুখি হলে আপনি মানে পারবেন এইরকম যা সিচুয়েশন? দেখুন, যে ডিম থেরাপির কথাটা আপনি বলছেন না, এটা তো কিছু লোকজনকে সাজিয়ে তার পরবর্তীতে তাদের স্কুটি বা গাড়ির মধ্যে ক্রেট ডিম তুলে দেওয়ার পরে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে সেই ডিমটা যাতে ছোড়া হয়।
আমি বারবার একটা কথা বলছি যে জনরোষের কথা বিভিন্ন মিডিয়া উল্লেখ করছে, জনরোষ বলে এখানে কোনো বাস্তব চিত্র নেই। আমি তাদের সকলকে চ্যালেঞ্জ করেছিলাম যখন সোনারপুরের ঘটনাটা ওঠে, সেই সোনারপুরে আমিও সেখানে উপস্থিত ছিলাম যখন দাদা সেখানে যায়। কিন্তু তার পরবর্তীতে আমি যে কটা মিডিয়া চ্যানেলে বাইট দিয়েছি, আমি সকলকে একটা কথা বুক টুকে বলেছি যে আপনারা যদি পারেন দুদিন পরে ঠিক সমান অঞ্চলে গিয়ে দেখুন, যদি সমান মুখগুলো আপনারা আবারও দেখতে পারেন, তার পরবর্তীতে বলবেন যে উপাসনা তুমি হয়তো ভুল ছিলে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই সমান মুখগুলো তারা আবার দেখতে পারবে না, কারণ বাইরে থেকে লোক তুলে এনে তার পরবর্তীতে সেখানে বসানো হয়েছিল।